দর্শক 2016 শেষ হয়ে যাচ্ছে এবং বছরের শেষ দিকে সবার একটা লক্ষ্য থাকে যে সব ভুলে নতুন করে নতুন উদ্যমে আমরা বছর শুরু করব। আমরা যেহেতু স্পোর্টসের মানুষ, খেলাটা আমাদের প্রাণের সাথে জড়িত, কিন্তু খুব হতাশার সাথে আসলে বছরটা শেষ করতে হচ্ছে। আমাদের ফেভারিট স্পোর্ট টিম বাংলাদেশের মধ্যে আসল টাইগার যারা, তারা কিন্তু হতাশ করেছে। আজকে সেই ভোর 4টা থেকে মানুষ উঠে খেলা দেখার চেষ্টা করে, ছুটির দিন ছিল, আরো বেশি মানুষ দেখেছে, কিন্তু ফলাফল সেই একই। আজকে জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা ওভারঅল এই সিরিজটা নিয়ে এবং বাংলাদেশের বছরটা নিয়ে এবং লুকিং ফরওয়ার্ড ওয়ে অ্যাহেড কি আছে সেগুলো নিয়ে কথা বলবো। বরাবরের মতো চাইলে আপনারা ফোনে আমাদের সাথে কানেক্ট করতে পারেন। এবং যেই দুইজন আছে আমার তো খুব প্রিয়, একজনের খেলা দেখতে পারিনি, আরেকজনের খেলা দেখে বড় হয়েছি। বাংলাদেশের প্রথম ওয়ানডে ক্যাপ্টেন গাজী আশরাফ হোসেন লিপু ভাই, এবং প্রথম ওয়ার্ল্ড কাপ খেলেছিল যেটা বাংলাদেশ 99 সালে, এবং স্কটল্যান্ডের সাথে আমাদের ফার্স্ট উইন, সেটা একটা ইম্পর্টেন্ট রান আউটের পার্ট ছিলেন মঞ্জুর ইসলাম মঞ্জু, সাবেক ফাস্ট বোলার। লিপু ভাই, হতাশার দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, স্বাভাবিকভাবে যে ক্রিকেটটা যেভাবে মিশে গেছে আমাদের জাতীয় সত্তার সাথে, সবাই চাচ্ছিল আচ্ছা সিরিজ ব্যাপার না, আজকের ম্যাচটা জিতুক, আমার সামনের বছর ভালো যাবে, আমার লাইফের গোল সেট করব আজকে মাশরাফির বাহিনীর জয় পরাজয় দিয়ে, এবং খুব হতাশ সবাই। কিছুটা হতাশা তো কাজ করবেই, বিকজ বেশ কিছুদিন ধরে আমরা অনেক অনেক ভালো ক্রিকেট খেলছিলাম। আমি বলবো যে যদি ক্রিকেটের ল অফ অ্যাভারেজ বলি, সেই ল অফ অ্যাভারেজকে ভেঙে আমরা ভালো খেলছি। রাইট। তো সেই কারণে ভালো খেলা দেখার এবং ভালো ফলাফল নিয়ে বাড়ি যাওয়ার যে একটা অভ্যাস সাধারণ দর্শকদের মধ্যে হয়ে গিয়েছিল, তো তারা প্লাস আমরাও যারা খেলাধুলা ফলো করি তাদের মধ্যে একটা ক্ষুদ্র আশা জেগেছিল যে ফর্মে আমাদের দলটা আছে, যে এক্সপিরিয়েন্স এবং ইয়ুথের একটা কম্বিনেশন আছে, এই মানে ফার্স্ট 3টা একদিনের ম্যাচ থেকে হয়তো একটা ম্যাচ আমাদের করে আমরা নিয়ে আসতে পারবো। তো আজকে 3টা ম্যাচ শেষ হয়ে গেল এবং আমরা 3টা ম্যাচে কোনো ম্যাচে জিততে না পারার কারণে কিছুটা হতাশ, বাট তার মধ্যে কিছু প্রাপ্তি যে একদম নাই আমি সেটা নিয়ে কথা বলবো। একজন দর্শক লাইনে অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে নিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি হাফিজ ইকবাল, নাগাইশ ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে বলছি। জি ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, আসলে সর্বপ্রথমে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, চ্যানেল 24 সবাইকে, এবং স্পোর্টস এর যত বিএস কেউ শুভেচ্ছা জানাচ্ছি। তো আমার প্রশ্নটা হলো, আমরা 2016 সালে যে ম্যাচগুলো দেখলাম বাংলাদেশের, তো এখানে দেখলাম কি একটা উইকেট যাওয়ার পরে আপনার যে 10টা বাংলাদেশের ইনিংসে নামে, সেটা রিকভারি করার মতো সিচুয়েশনটা বাংলাদেশের তখন থাকে না। আসলে এই সিচুয়েশন থেকে আমরা কিভাবে বাইরে আসতে পারবো, আর বাইরে আসতে হলে আমরা কি করা প্রয়োজন বাংলাদেশের? আর ধন্যবাদ হাফেজ ইকবাল। আপনাকে একটু মঞ্জু ভাইয়ের কাছ থেকে শুনি, একটু মজা করে প্রশ্ন করতে চাই। আপনারা যখন খেলতেন, আমরা দর্শক ছিলাম, ঠিক একই কথা বলতাম যে এই যে মরক লেগেছে, একজন গেলে সাথে সাথে 4জন। একটা সময় মনে হচ্ছিল এই রোগটা সেরে গেছে বাংলাদেশ দলের, দর্শকের কথা যে সেই রোগটা মনে আবার ফেরত আসছে না। মাত্র 3টা ম্যাচ গেল আসলে, হ্যাঁ হতাশ অবশ্য। ওনাদের প্রশ্ন লিও যেটা বলছিলেন যে আমরা আসলে এখন এমন একটা অবস্থার মধ্যে অভ্যস্ত হয়ে গিয়েছি, সিরিজ জেতা বলেন বা অপোনেন্টকে ডমিনেট করা বলেন, তো সেইটা থেকে হয়তো বা কোনো একটা সিরিজ খারাপ খেললেও 3টা ওডিআইয়ের মধ্যে হয়তো একটা ওডিআইও জিতে যাই। তো যেহেতু এই সিরিজটাতে একটা ওডিআই আমরা জিততে পারিনি, তো এটার জন্য আসলে হতাশার পরিমাণটা একটু বেশি। হ্যাঁ, তবে এটাও ঠিক, আমার কাছে যেটা মনে হয়েছে যে দেখেন, আপনি যদি 3টা ওডিআই 2টা ওডিআই যদি আমরা দেখি, ওপেনিং পার্টনারশিপ কিন্তু অসাধারণ, আপনার 100 রানের পার্টনারশিপ, তারপর হয়তো বা যেটা কলাপস করছে। তো এইখানে যে কারণটা আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের যে মেইন যে আপনার যে রিয়াদ বলেন, মাহমুদুল্লাহ বলেন, যারা বিশেষ করে এই জায়গাগুলিতে রান করে বা লম্বা ইনিংস যারা খেলছে, ইভেন সাব্বিরের কথা বলেন, ওই জায়গাটাতে হয়তো আমরা একটু মুশি নাই দলে, সেটা হ্যাঁ এক্স্যাক্টলি। তো এই জায়গাটাতে হয়তো বা আপনার এই 3টা ম্যাচের সব থেকে বড় যে আমরা যে ধকলটা যেটা নিয়েছি, যেটা হচ্ছে রিয়াদে রান করতে না পারাটা। মুশফিক খুব ভালো করেছিল ইনজুরি হয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়া, এবং আজকে ম্যাচ খেলতে না পারা, তো এই জায়গাটাতে হয়তো বা আমাদেরকে একটু করছে। লিপু ভাই, প্রাপ্তির কথা বলছিলেন যে এই সিরিজ থেকে প্রাপ্তি কি দেখছেন? আজকে যেভাবে আমাদের প্রথম 5জন ব্যাটসম্যান আউট হলেন আর কি, নিজে একজন ব্যাটসম্যান ছিলেন, যে খুব ভালো যে উইকেট টেকিং ডেলিভারি ছিল, সেটা কি বলবেন? ওকে, আমি একটু আগের থেকে শুরু করি। প্রাপ্তির ব্যাপারটা আমি যেটা বলবো যে নিউজিল্যান্ডের সঙ্গে ইতিপূর্বে আমাদের যে সিরিজগুলো ছিল, সেই সিরিজগুলোতে আমরা কখনোই কোনো ম্যাচের কোনো অবস্থাতেই কন্ট্রোল নিতে পারিনি। রাইট।
হ্যাঁ, এই ম্যাচ তিনটাতে স্পেশালি আমি বলবো যে সেকেন্ড ম্যাচে 251-তে আটকে রাখা, কিংবা সেটা তো 230-ও হতে পারতো। এটা একটা বিশাল প্রাপ্তি আমি মনে করি। খুব একটা গেটেবল টার্গেটের মতো সিচুয়েশন, অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা। দেন ব্যাট করতে গিয়েও মনে হচ্ছিল যে এই ম্যাচটা আমাদের হাতেই আছে, গ্রিপে আছে, জি। গ্রিপে আছে, এই ম্যাচটা আমরা নিজেদের করে নিতে পারবো। এটাকে আমি একটা প্রাপ্তির জায়গাটুকুর কথা বলছি। তারপরে ধসের কথাটা নাই বললাম। আজকের ঠিক একই অবস্থায় বলবো যে টস জিতে প্রথমেই আমরা ব্যাট করা একটা চিন্তা ভাবনা, নিশ্চয়ই আমাদের একটা চিন্তা ছিল যে আমরা ওকে 300 রানের কাছাকাছি একটা টার্গেট নিয়ে আজকে ব্যাট করতে চাই। আমার মনে হচ্ছে এরকম একটা শুরুর পরেও ব্যাটসম্যানরা এসে হয়তো ফোর্সফুল কিছু স্ট্রোকস খেলেছে, সেই সময় কেউ একটু উইকেটের থেকে, যেহেতু মাহমুদুল্লাহ ঠিক ফর্মে নেই, মুশি টিমে নেই, এই জায়গাগুলো একটু চিন্তা ভাবনা করা উচিত ছিল। কোনো কোনো জায়গায় সেই চিন্তার ল্যাকিংটা হয়তো ছিল, বাট তারপরেও এরকম একটা স্টার্ট, কারণ নতুন বলে নিউজিল্যান্ড খুব একটা এই কন্ডিশনটা সাংঘাতিক ডেঞ্জারাস, সেখানে ভালো খেলা আমি মনে করি সেটা একটা বড় প্রাপ্তি আমাদের জন্য। আর এরপরে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রাপ্তিটাকে আরো ভালো প্রাপ্তি হতে পারতো, কিন্তু এটা নিয়ে হয়তো আপনি আলোচনা আসবে সেই টিমটা নিয়ে, হ্যাঁ, টিম সিলেকশন নিয়ে দর্শকদের অনেক কথা আছে এবং একজন দর্শক এই মুহূর্তে লাইনে আছেন, তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আচ্ছা, মানে আপনার ম্যাচ যে গত বিশ্বকাপে যে আপনার এনামুল হক বিজয় বাদ পেল, এরপর থেকে তাকে একটা সুযোগও দেওয়া হলো না। তারপর তার অ্যাভারেজ দেখেন আমার 30+। আর এখানে আপনার অন্যান্য যে তানভীর, ওরা কিভাবে চান্স পায়? সিলেকশনটা কি প্রপারলি এটা ম্যাচ করতে পারছে না, পারতেছে না? ভেরি গুড কোয়েশ্চেন। এই কথাই লিপু ভাই বলতে যাচ্ছেন। লিপু ভাইটাও শুনবো। টিম সিলেকশন নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে এবং অনেকেই মনে করছেন যে হয়তো প্ল্যানিংটাতেই ঘাটতি ছিল। 22 জনের বড় একটা বহর, এর পরেও কেন সঠিক কম্বিনেশনটা খুঁজে পাওয়া যাচ্ছে না? গত 2 বছর আমরা এত ভালো ক্রিকেট খেলছি। সোহানের ব্যাপারটা সরিয়ে রাখি, কারণ যেহেতু মুশিদটা ইনজুরি, তারপরেও 3 জন প্লেয়ারকে ডেবিউ কেন করাতে হচ্ছে? যে দর্শক যেটা ফোন করেছেন ওনাকে যদি একটু ক্লিয়ার করে বলি যে বিজয়ের জায়গাটা আর তানভীরের জায়গাটা কিন্তু সেম না, সেম পজিশন না। ওইটা হয়তো এক টপ অর্ডার, যেখানে হচ্ছে স্পিনার। আর হ্যাঁ, টিম কম্বিনেশনের বিষয়টা হয় কি, আমার কাছে এই 3টা ম্যাচে যেটা বিশেষ করে বোলিং ডিপার্টমেন্টে যদি চিন্তা করা হয়, আপনি যাকেই নেবেন না কেন আপনাকে কন্ডিশনটা বুঝতে হবে। কন্ডিশন অনুযায়ী আপনাকে বল করতে হবে। আপনি সাবকন্টিনেন্টে যে জায়গাগুলিতে বল করেন, অবভিয়াসলি এখানে ম্যাক্সিমাম ম্যাচগুলিতে দেখেন বোলিং ডিপার্টমেন্ট কিন্তু ফাস্ট বোলাররা খুব বেশি খেলছে, এখানে স্পিনাররা হয়তো 1-2 করে খেলছে প্রতিটা টিমে। তো ফাস্ট বোলার যাকেই নেন আপনার কিন্তু আপনার রিজার্ভ অনেক ফাস্ট বোলার যতগুলি থাকুক না কেন, বাট ওই জায়গাটা আপনাকে বুঝতে হবে, লাইন এন্ড লেন্থ এবং পিক করতে হবে। কন্ডিশনটা ইউজ করতে পারাটাও কিন্তু একটা অ্যাবিলিটির এখানে এই ব্যাপার জায়গাটা আছে। আপনি যদি যাই করেন না কেন, আপনি যত ভালো বোলারই খেলান না কেন, এই জায়গাটাকে আপনাকে আগে ইউজ করতে হবে। আপনাকে বুঝতে হবে যে দিস ইজ নিউজিল্যান্ডের কন্ডিশন, ফাস্ট বোলাররা এখানে কোন ওয়েতে বল করলে এবং ব্যাটসম্যানদের ফুট মুভমেন্ট কোন ওয়েতে যায়, কিভাবে যায়, এটা যদি না বুঝতে পারি তাহলে আপনি যাকেই খেলান না কেন ওইটাতে আপনাকে সাফার করতেই হবে। আর স্পিনারের যে বিষয়টা, স্পিনার কিন্তু দেখেন সাকিব কিন্তু 2টা ম্যাচে খুব অসাধারণ বোলিং করেছে, হয়তো আজকে ভালো বোলিং করতে পারেনি, বাট প্রথম 2টা ম্যাচে কিন্তু খুব ভালো বোলিং করেছে। এবং আপনি যদি সান্তনার কথা চিন্তা করেন, ওদের স্পিনার কিন্তু খারাপ বোলিং করেনি। তো এইখানে আমার কাছে বর্তমানে টিমের সাকিবের বাইরে যদি কোনো স্পিনারকে চিন্তা করা হয়, তো কেন আপনার সেটা তানভীর কেন, সেটা নিয়ে দর্শকের প্রশ্ন। আমি এটা লিপু ভাইয়ের কাছে সরাসরি প্রশ্ন থাকবে, কিন্তু একজন দর্শক আমাদের সাথে, অতিথি সম্ভবত ফোনে আছেন, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি কর্নেল লতিফ, এক্স টিম ম্যানেজার, ক্রিকেট বোর্ড, বিকেএফসি। আসসালামু আলাইকুম লতিফ ভাই। চাচা আসসালামু আলাইকুম। আসসালাম। আমার ভাই লিপু, মঞ্জুর, 3টা ভাই, আলোকিত ভাই বসে আছে। আর লিপুকে, মঞ্জুরকে দেখে অনেকদিন পরে ভালো লাগলো। থ্যাংক ইউ চাচা। সবচেয়ে কষ্ট লাগলো ভাইয়া, লিপু লাস্ট 3 এই বয়সে রাত্রি 3:30টার সময় উঠে টস দেখা, তারপরে খেলা দেখা। আমার যেটা মনে হচ্ছে ভাইয়া, এটা প্ল্যানিংটা ওয়াজ ভেরি পোর প্ল্যানিং। এবং ফার্স্ট ওয়ানডে পরে লাস্ট দুটো কখনো বোলিং ভালো করছে, ব্যাটিং খারাপ করছে, কখনো ব্যাটিং ভালো করছে, বোলিং খারাপ করছে। আজকে তো বোলিং ব্যাটিং দুটোই খারাপ ছিল, অ্যান্ড দ্য ফিল্ডিং ওয়াজ অফুল। সেকেন্ড উইকেটটা যদি পেতাম তাহলে হয়তো আমি একটা আশা দেখতে পারতাম। অ্যান্ড যাদের উপর ডিপেন্ড করছি, সাকিব, এরা মেহেদী, এরা কেন ক্লিক করছে না, এটা কোচকে একটু ভালোভাবে বসতে হবে, এদেরকে প্ল্যানিংটা করতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ভেরি পোর। আমি একটা মনে আছে বিশ্বকাপের পরে একটা বুট ক্যাম্প করেছিলাম, তা আমার মনে হয় সেই বুট ক্যাম্পের জন্য এখন এটা প্রয়োজন হয়ে পড়েছে। অনেক অনেক ধন্যবাদ লতিফ ভাই আপনাকে।
সেই টিমের সিলেকশন নিয়ে কথা হচ্ছে। পার্টিকুলারলি যদি তানভীরের প্রশ্নটা করে, যে হয়তো দর্শকরা তাকে নতুন দেখছেন, বাট হি ইজ নট ইয়াং অ্যান্ড হি ইজ নট এ নিউ প্লেয়ার, বাট জাতীয় দলে নতুন। তানভীর কেন খেলছে দলে? আপনার কি মনে হয় যে প্ল্যানিংটা কি থাকতে পারে? অ্যাজ এ ফর্মার ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের পার্ট ছিলেন। ইনফ্যাক্ট তানভীরকে আমি 2007-08 যখন সেই বছরে আমি দেখেছি সিলেক্টররা আলাপ করতে, যে একটা ভালো লেগ স্পিনার আছে, একাডেমি লেভেলে কথা হয়েছে তাকে নিয়ে, ফার্স্ট ক্লাসেও তিনি খেলেছেন, বাট ঠিক আশানুরূপ সেভাবে জ্বলে উঠতে পারেননি। তো তানভীরের নামটা আমার কাছে নতুন কিছু নয়। তারপরে জুবায়ের লিখন এসছে। তো স্পেশালি হাতুরা সিং এ আসার পর আমার মনে হচ্ছে যে তিনি মনে করেন যে টিমে একটা লেগি দরকারি, একটা লেগি দরকার, একটা লেগি দলকে জেতাতে পারে। তো সেটার জন্য তার চোখে যে ধরনের কোয়ালিটি থাকা দরকার, সেটা যদি কোনো ঘাটতি থেকে থাকে, লিখনের মধ্যে ছিল দেখে হয়তো তিনি নিয়েছেন তার চোখে, হয়তো ইনসিস্ট করেছেন। এখানে আমরা বুঝি যে সিলেক্টরদের কতখানি সেখানে সম্মতি ছিল আমার যথেষ্ট ডাউট আছে, বাট অনেক সময় পরিস্থিতির আলোকে কোচের চাহিদা মেটানোর কারণে নিতে হয়। তো সেটা হয়তো নাও হয়েছে, কিন্তু আমরা আশানুরূপ ফল দেখতে পাইনি, এবং তার ছত্রছায়া থাকার পরও ইমপ্রুভমেন্টও দেখতে পারিনি। এই কোচের সঙ্গে আমি আছি, তো সেই পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে ফার্স্ট ক্লাসেও সে রেগুলার না, ক্লাব দলেও সে রেগুলার না, কারণ ক্লাব একটা উদ্দেশ্য নিয়ে ক্রিকেট খেলে, অলওয়েজ রেজাল্ট ওরিয়েন্টেড মুখী। তো তানভীরের ইনক্লুশনটা হলো যে আর কাউকে যখন পাওয়া যাচ্ছে না, তখন তানভীর নামে আরেকজন লেগ স্পিনার আছে, সেরকম হয়তো তাকে সরবরাহ করা হয়েছে, জানানো হয়েছে, এবং তার বোলিং হয়তো তিনি ইমপ্রেসড হয়েছেন, সে কারণেই তাকে নেওয়া হয়েছে। কিন্তু সে অদ্য পারপাসটা সার্ভ করতে পারবে কিনা, সেটা আমার বিশেষ আমাদের সিলেক্টরদের সেই জ্ঞানটি আছে। না থাকলে তো তারাই তানভীরকে অনেক আগে জাতীয় দলে খেলাতো, তারা তো খেলায়নি। এখানে বোঝা যাচ্ছে তাহলে কে খেলিয়েছে, তাহলে খেলালে এটা হাতুরা সিংই তাকে খেলিয়েছে। কখন তিনি খেলালেন, যখন মেহেদী মিরাজ এখানে প্রুভ করলো একটা টেস্ট সিরিজে তার অ্যাবিলিটি, সেই যেখানে আমাদের সাকিবের মতো এওয়ে বোলার আছে। আজকে কিন্তু সাবির বিন রুম্মনকে প্রয়োজনে 2-3 ওভার যে বল করা যায়, সেটা আমরা দেখি। অনেকদিন পর রিয়াদকে বোলিং করতে দেখলাম আমরা। তো এরকম একটা অবস্থায় যখন এরকম একটা সিলেকশন হয়, এরকম একজন কেউ ফার্স্ট 11-এ চলে আসে, এটার কিন্তু একটা রিপারকেশন দলের মধ্যে পড়ে। সেটা হয়তো প্রকাশ শব্দে বলবে না, বিকজ সুপিরিয়র হায়ার অথরিটি আছে, আবার কোন ডিসিপ্লিনারি অ্যাকশন কে হয়, ক্যাপ্টেন যদি শক্ত হয় কিংবা চিফ সিলেক্টর যদি স্ট্রং হয়, বলতে পারে তুমি একে নিলে দেন আই এম নো মোর হিয়ার, সো হি ইজ নট মাই কাপ অফ টি। তো এইটা বলার মতো অবস্থানে কেউ আছেন কিনা আমি জানি না। তো এটা এন্ডোর্সও যখন হয়েছে বোর্ড থেকে, টিমটাতে একটা এন্ডোর্সমেন্ট লাগে, সেখানে হয়তো কর্মকর্তারা কতটুকু জানেন কিনা আমি জানি না। বাট আমার অবাক লেগেছে প্রথম ম্যাচ থেকেই, ফার্স্ট ম্যাচে আমার কিন্তু আই হ্যাভ এ ভেরি বিগ রেসপেক্ট ফর সৌম্য সরকার, বাট আমি অনেকদিন আগের থেকেই বলছিলাম যে ওকে নিয়ে আর একটু কাজ করা উচিত, ওকে ওর রাস্তায় ফিরিয়ে নেওয়া উচিত। একটা প্লেয়ার রান করতে না পারলে তার রাস্তাটা অনেক নিচে নেমে যায়, সেখানে যদি তাকে আপনি জোর করে খেলান, তাহলে সে হয়তো খেলবে, কিন্তু সে নিজেও জানে যে মঞ্জু আমার থেকে তার থেকে বেশি ডিজার্ভিং, তার খেলা উচিত, আমি খেলছি, একটা গিল্টি ফিলিং নিয়েও তার কাজ করে। সেখানে নাম্বার 3-তে যেখানে আমাদের সাব্বির খুব ভালো করছিল, তাকে সরিয়ে সাব্বিরকে সরিয়ে ফার্স্ট ওডিআইতে সৌম্য সরকারকে যখন খেলানো হলো, আমার কাছে মনে হয় এটা সৌম্য সরকারের বিপক্ষে আমার কিছু না, স্টুপিডিটি আই শুড সে, যে আমরা হারবো কি জিতবো সেটা পরের কথা, বাট no one should have that kind of authority যে টিম তো কারোর কাছে বিক্রি করে দিনি, যে এরকম একটা উনি খেলাবেন, তানভীরকে খেলাবেন, প্লেইং ইজ নিউজিল্যান্ড ইন নিউজিল্যান্ড। লিপু ভাইয়ের কথাতেই যদি একদম পরিষ্কার যে দায়টা কোচের উপরই উনি দিচ্ছেন, এবং কোচকে অনেক দায়িত্ব নিতে হবে স্বাভাবিকভাবে, আপনি কিভাবে দেখছেন যে আমাদের ওভারঅল টিম সিলেকশনটার ভুলের কারণেই এই হোয়াইট ওয়াশটা? দেখেন, হোয়াইট ওয়াশ পরের ব্যাপার, সেটা তো পরে। আগে তো আপনাকে প্রপার যুদ্ধে নামতে হলে তো আগে আপনার ইকুইপমেন্টসগুলি তো ঠিক রাখতে হবে। ইকুইপমেন্টসগুলি যদি ঠিক না থাকে, আপনি তো আপনার গোলা বারুদগুলি তো ঠিক মতন ছোড়াটা সম্ভব না। তো ওই জায়গাগুলিতে যে আপনি যখন মানে খুব দামি একটা কথা বলেছেন যে সৌম্যকে বংশ এখন না খেলিয়ে ওকে যদি কনফিডেন্স লেভেলটা ডোমেস্টিক ক্রিকেট হচ্ছে, বরঞ্চ এটা আরও অনেক কাজ দিত ওর জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের টিমের জন্য, যেখানে সাব্বির খুব ভালো করছিল নাম্বার 3-তে। আর তানভীরের যে বিষয়টা আমি যেটা বললাম, যে আমরা কিন্তু কেউর পক্ষে বিপক্ষে না। ও দেখেন, এটা কি একটু ভালো হতো না সাবকন্টিনেন্টে ওকে যদি খেলিয়ে ওর কনফিডেন্স লেভেলটা যদি বাড়িয়ে আমরা। আর মেহেদী মিরাজের কথা কেন বললাম, দেখেন নতুন বলে সে বল করেছে এগেনস্ট ইংল্যান্ডের মতো টিমের টেস্টে, এবং সে তার সব কিছু মিলিয়ে এবং
এই উইকেটটা কিন্তু ফাস্ট বোলারদের জন্য আহামরি কিছুই না, কিন্তু বরঞ্চ কম্পারেটিভলি স্পিনাররা খুব ভালো ডমিনেট করছে আপনি যদি আমাদের বোলিং ডিপার্টমেন্টটা দেখেন। তো সেই ক্ষেত্রে মিরাজকে হলে যে জিনিসটা হতো, আমরা হয়তো বা আরো ওদেরকে একটু ট্রাভেল করতে পারতাম না, যে জিনিসগুলি। তো এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখা উচিত। এবং যখন একটা বিরতি নিব বা ফেরত এসে ফাস্ট বোলিং নিয়ে কথা বলবো। মঞ্জুর ইসলাম নিউজিল্যান্ডে খেলেছেন, লিপু ভাইয়ের এক্সপিরিয়েন্স আছে নিউজিল্যান্ডের কন্ডিশনের সাথে, আমাদের সাথে থাকবেন। দেখছেন জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারি, সাথে আছেন দুজন সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু এবং মঞ্জুর ইসলাম। এবং কেন জানি আমার ভাগ্যে সবসময় বাংলাদেশ যখন খারাপ খেলে সেই শোগুলাই করতে, এবং লিপু ভাই অনেক সময় থাকেন, এটা কোইন্সিডেন্স। মঞ্জু ভাই, শুরুতে আপনার কাছে যাব। আমরা স্পিনারদের নিয়ে কথা বললাম, কোচ হাতুরু সিং এর নিয়ে কথা বললাম, আমাদের বোলিং কোচ হিসাবে আছেন দ্য লেজেন্ডারি কর্টনি ওয়ালশ। নামটা বলার আগে এক ধরনের গুজবাম্পস হয়। বাট পেসারদের পারফরমেন্স কিভাবে মূল্যায়ন করছেন, এবং ওয়ালশের রোলটা যে খুব বেশি কোচিং এক্সপিরিয়েন্স নেই, যে সেখান থেকে কতটুকু হেল্প হচ্ছে টিমের? দেখেন, এক্সপিরিয়েন্স নাই কি আছে সেটা তো আসলে, তাহলে আমরা কেন তাকে রিক্রুট করলাম? শোনা যাচ্ছিল যে অ্যাজ এ মেন্টর নেওয়া হচ্ছে। মাশরাফিও তখন যেটা বলছিলেন যে হি ওয়াজ এ বিগ ফ্যান, সব মিলিয়ে যে ওয়ালশ ড্রেসিং রুমে থাকলে অনেক হেল্প হবে। কোচিং কিন্তু আসলে এখন এই যে মেন্টর যে বিষয়গুলি না, আমরা একটু আলাপ করছি। আমার কাছে যেটা মনে হয়, মেন্টর বিষয়টা একটা লেভেল পরে গিয়ে মেন্টর জিনিসটা দরকার হয়। হয়তো বা আপনি 100 রান করেছেন, 90 রান করে সবসময় আউট হচ্ছেন, 10টা রান কেন করতে পারছেন না? আপনি 5 রান খুব বড় একটা পার্টনারশিপ করলেন, সেই ফাইন টিউনিংটা এক্স্যাক্টলি ওইখানে মেন্টর ওই জায়গাটা আপনি কেন ম্যাচটা জেতাতে পারছেন না, সিট অ্যাঙ্কর কেন হচ্ছে না? আর প্রপার কোচিং, স্পেশালিস্ট কোচিং যদি দরকার, ইজ ডিফারেন্ট ইস্যু। জাতীয় দলে এসে কি সেইটার খুব বেশি সুযোগ থাকে? একজন প্লেয়ার হয়তো প্রিমিয়ার লিগে ঘরোয়া ক্রিকেট অনেক বছর খেলেই একটা সার্টেন টেকনিক নিয়ে আসছে। দেখেন, ফাস্ট বোলিং কিন্তু আমার কাছে যেটা মনে হয় একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে যেতে হয়। সে যেখানেই খেলুক না কেন, ন্যাশনাল টিমে খেলুক বলেন বা আপনার প্রিমিয়ার লিগ খেলুক বা জাতীয় লিগ খেলুক না কেন, তাদেরকে দীর্ঘ সময়ের একটা ট্রেনিং ক্যাম্পের মধ্যে রাখা উচিত। কারণ ফাস্ট বোলিং ইজ নট ইজি জব। আপনি বিভিন্ন কন্ডিশনে খেলতে হয়, আপনাকে সাবকন্টিনিউ যদি খেলতে হয়, টেস্ট খেলতে হয়, আপনাকে অনেক বল করতে হবে। এবং সেই ধরনের যখন যে ধরনের সুইটিং হয়, তাতে আপনার শরীরের যে পরিমাণ ওয়েট কমে যায়। আর এখন যে কন্ডিশনে খেলছেন, আপনার শরীরে ওয়েট কমবে না, বাট মাসেলগুলিকে, ইন্টারনাল মাসেলগুলিকে সবসময় ওয়ার্ম রাখতে হয়। ইজ এ ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট কাইন্ড অফ প্রিপারেশন নিতে হয়। এটা গেলো একটা আপনার ফিজিক্যাল কন্ডিশন। মেন্টাল কন্ডিশন বলেন, যেটা কোন কন্ডিশনে কিভাবে বল করব। আর বোলিং স্পেশালিস্ট বোলিং কোচের জন্য এটা আসলে খুব দরকার আমাদের যে ফাস্ট বোলিং যে ডিপার্টমেন্ট আছে। মঞ্জু ভাই একজন দর্শক লাইনে অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে নিন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি রফিক আজাদ বলছিলাম ঢাকা থেকে। আমি লিপু ভাইকে প্রশ্ন করবো বোলিং নিয়ে, ফাস্ট বোলিং নিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে রুবেলকে নিয়ে, সেটা হচ্ছে রুবেলকে কেন খেলানো হচ্ছে না? হ্যাঁ, এখানে কি কোচের কোনো মানে পছন্দের ব্যাপার আছে কিনা আমি জানি না। বিপিএল এ কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, ইকোনমিক্যাল বোলিং, তার উইকেট নেওয়া। তো রুবেল কেন নয়, কেন খেলানো হচ্ছে না, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে স্পিনিং নিয়ে, সেটা হচ্ছে সাকিব ছাড়া কিন্তু এখন কোনো স্পিনার আমরা দেখছি না। কিন্তু মাঝখানে সাকলাইন মোস্তাক এসেছিল বোলিং কোচ হিসাবে 2 বার। ওই সময় আমরা দেখেছিলাম যে অনেক স্পিন বোলার এসেছিল এবং মাহমুদুল্লাহ ওই সময় খুব ভালো বোলিং করতো। এখন কিন্তু আমরা দেখছি খারাপ অবস্থা। তো সামনে যেহেতু আমাদের পুরো বছর ব্যাপী বাহিরের বিভিন্ন টুর্নামেন্ট আছে, তো আবার সেরকম সাকলাইন মোস্তাককে আনা যায় কিনা অ্যাটলিস্ট 6 মাসের জন্য, এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। রুবেলের ব্যাপারটা আসলে আমারও মনে হচ্ছিল যে এর 2015 ওয়ার্ল্ড কাপে দারুণ বোলিং করেছিলেন রুবেলের ব্যাপারে তো আমরা ইংল্যান্ড সিরিজ চলাকালীন সময় জানতে পারি যে তিনি ছন্দে নেই, আহত ছিলেন, লাইন নিয়ে তিনি ঘাটতিতে আছেন, সে কারণে তাকে দেখা যাচ্ছে না। পরবর্তী পর্যায়ে আমরা বিপিএল এর কিছু ম্যাচে সেখান থেকে তার বের হয়ে আসার একটা প্রচেষ্টা দেখি। এবং এটাও কিন্তু ইনিশিয়ালি দলে তিনি ছিলেন না, এটা কিন্তু শহীদের ইনজুরির কারণে তার এক্স্যাক্টলি ইমপ্রেশনটা হয়েছিল। সেটাকে শর্ট স্পেলের খেলা ছিল। তো রুবেল এর মতো খেলোয়াড়দের, যাদের আমি মনে করি অনেক এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে ক্রিকেট খেলার, বিভিন্ন বড় আসরে, এরকম খেলোয়াড়দেরকে আউট অফ ফর্ম হতেই পারে। এরকম তো ব্যাটসম্যান অনেকেই আছে আউট অফ ফর্ম, তাদেরকে তো আমরা ফেলে দিচ্ছি না, বলছি দিস ইজ আওয়ার ফিউচার প্রসপেক্ট। তো এরকম বোলারদেরকে কিন্তু সেই এরারগুলোর কারেকশন করানোর জন্যই তো আমরা ফরেন কোচ আনি। একটা পিরিয়ড থাকলো যে এই 1 মাস এরার ডিটেক্টেড হয়ে গেছে, এরার কারেকশনের জন্য তাকে নিয়ে কাজ করা হবে, আমরা এই সময় তাকে ফেরত আনতে চাই। তো সেই জায়গাগুলোতে কেন জানি একটু নমনীয়তা আমি লক্ষ্য করেছি। আর কিছু জায়গা থাকে যেমন অমুক জায়গায় হি ক্যান ডু ওয়েল। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে রুবেলের ভালো স্মৃতি আছে ওয়ার্ল্ড কাপে। সো দ্যাট সে যদি নেটসে ভালো বল করে থাকে, নেটস একটা জায়গা যেখানে নাকি পরখ করে দেখা যায় সে বলগুলো
কতটা সঠিক লাইন লেন্থে করতে পারছে, কিংবা যদি কোচ তাকে বলে যে ওকে কয়েকটা ব্লক করে করো, আসলে সেই জায়গায় সে করতে পারছে কিনা, সেরকম কিছু যদি ঘটার কারণে সে না থাকে, দ্যাটস ডিফারেন্ট। বাট এটাই কোচদের দায়িত্ব যে তাকে সেই জায়গাটায় শুধরে যত দ্রুত দলে আনা। আদারওয়াইজ হোয়াট ইজ দ্য পয়েন্ট ইন ইনভেস্টিং এত বড় অ্যামাউন্ট তাদের পিছনে, এটা আমি মনে করি। কারণ তার একটা যোগ্যতা আছে দেখেই সে এই জায়গায় এসছে, এবং এখনো দেখানো হয় ইংল্যান্ডের সঙ্গে সেই ইয়েগুলাকে, ক্রিস বর্ডের আউটগুলাকে কত সুন্দর ডেলিভারি Fantastic দেওয়ার deliveries, ক্ষমতা তিনি রাখেন। সেই লোকটা যখন না পারে, তাকে ঠিক করার দায়িত্বটা কার তাইলে? তাহলে কি বোর্ডের কর্মকর্তাদের? সার্টেনলি নট। তারা তো নিয়ে এসছেন কোচদের, তাহলে সেই কোচ দায়িত্ব, কোচকে সেই জবাবটা দিতে হবে। সে উনি ভালো খেলছেন না, আমি অমুককে নিচ্ছি। ব্যাপারটা তো এরকম দাঁড়াচ্ছে, লিখন ভালো করেনি আমি তানভীরকে নিয়েছি, অমুকে ভালো করেনি আমি অমুককে নিয়েছি। তাহলে হোয়াট ইজ দ্য রোল অফ এ প্লেয়ার? বিজয় নাই, অমুকে নাই, তাহলে তাদেরকেও তো সেই জায়গায় আনতে লিপু হবে। ভাই, এই কথা থেকে একটু দুজনের কাছে জানতে চাবো যে আমরা অনেক ধরনের কথা শুনি, যে পত্রপত্রিকার কথা, সে সার্টেন প্লেয়ার্সের নাম না বলি, যে কেন সে দলে আসছে না, যে সেটার পিছনে বিয়ন্ড তার পারফরমেন্স কিছু আছে। তো সেই ক্ষেত্রে দর্শকেরও প্রশ্ন থাকে কি সেটা কেন নিচ্ছেন। এখন সেটা বোর্ড প্রেসিডেন্ট হোক, বোর্ড পরিচালক বা কোচ হোক, যে ব্যক্তিগত কিছু কোনো খেলোয়াড়ের সাথে থাকার কারণে সে দলে থাকবে না, সেটা কি আপনি বিশ্বাস করেন? অনেকেই মনে করেন যে হয়তো বোর্ড প্রেসিডেন্ট সার্টেন প্লেয়ারকে পছন্দ করেন না, বা কোচের সাথে কোনো ঝামেলার জন্য। কিন্তু আবার এটাও শুনি যে না, মাঠের বাইরে কিছু গুঞ্জন ফিসফাস শোনা যায়। দেখেন, মাঠের বাইরে কি হলো না হলো, আমি 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 এখন বর্তমানে আমি একজন কোচ, আমি যে জিনিসটা দেখি যে আপনার 90 ইয়ার্স বলেন, ডিউরিং দ্য ট্রেনিং ক্যাম্প বলেন, একটা অ্যাথলেট কি করছে, এবং সেই অ্যাথলেটটা একজন নিউ অ্যাথলেট কিংবা ভাস্ট এক্সপিরিয়েন্স অ্যাথলেট, এবং যদি ভাস্ট এক্সপিরিয়েন্স অ্যাথলেট যদি সে তার যতটুকুন দেওয়ার ক্ষমতা ততটুকুন যদি দিতে না পারে, তখন কিন্তু মেন্টরের বিষয়টা চলে আসবে। যেটা লিভাই বললেন যে কোচগুলির কাজই তো ওখানে, যে ডিপেন্ডস অন আপনাকে আজকে আপনার জন্য মেন্টরের রোল প্লে করতে হবে, আর লিপু ভাইয়ের জন্য কোচিং রোল প্লে করতে হবে। এই জায়গাটা আসলে খুব ইম্পর্টেন্ট। আপনি যদি ওইটার বাইরে যদি নিয়ে বেশি চিন্তা ভাবনা করা হয়, আমার মনে হয় একদমই বোকা, টাইম ওয়েস্ট। একজন প্রবাসী দর্শক লাইনে আছেন, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। জি জি, আমি সংযুক্ত মোহাম্মদ বাবুল, সংযুক্ত আরব আমিরাত থেকে বলছিলাম। জি ভাই, আপনি যে কথাগুলো এই জায়গায় বলতেছে, এই কথাগুলোর মধ্যে আমাদের অলরেডি একটা মেন্টাল আছে, কোনটা? সেটা আমাদের মানসিকতা। আমরা কখনো বোলিং ভালো করতেছি, কখনো ফিল্ডিং ভালো করতেছি, কখনো ব্যাটিং ভালো করতেছি, কিন্তু সব দিক থেকে যদি আমরা বুঝি, আমাদের বুঝতে হবে একটা যে মানসিকতা একটা আছে, যেটা অনেক সময় দিতেছে আপনার ব্যাটসম্যানদের উপর, অনেক সময় দিতেছে বোলারদের উপর, অনেক সময় টিম ম্যানেজমেন্টের উপর, অনেক সময় কোচের উপর। কিন্তু আমাদের এগুলা না করে আমাদের মানসিকতা যদি ঠিক করতে পারি আমরা, আমাদের মনে হয় ইনশাআল্লাহ আমরা আগাবো। ধন্যবাদ ধন্যবাদ। লাইফ কোচ মাঝখানে এসে কথা বলেছিলেন, লতিফ ভাই বলছিলেন যে তাদের বুট ক্যাম্পে নেওয়া। তো আমি আবার একটু ফেরত যেতে চাই, লিপু ভাই আপনার টেক জানতে চাই অন দিস ইস্যু, যে রুবেল কেন দলের বাইরে, বা বিজয় কেন দলের বাইরে, যে বিয়ন্ড দেয়ার পারফরমেন্স কিছু আছে নাকি এখানে? এখানে আছে, ধরেন ক্যাপ্টেন, কোচ, তারা তো সবাই মানে সরাসরি ভাবে সম্পৃক্ত দলের ভালো করার পেছনে। হ্যাঁ, বোর্ড তো একটা তার তো সেরা খেলোয়াড়টাই দলে নিতে চাবেন। আচ্ছা, এখন অনেক সময় এই জায়গাটা তো অ্যানালাইসিস করে দেখা হয় যে এই প্লেয়ারটা কি দলের জন্য খেলে না নিজের জন্য খেলে। কোনো একটা পর্যায়ে একটা খেলোয়াড় বাদ পড়তে পারে যদি দেখা যায় যে হি ইজ নট প্লেইং ফর দ্য টিম, হি ইজ অলওয়েজ ফর হিমসেলফ। হ্যাঁ, প্রয়োজনের সময় কিংবা যে ধরনের মেসেজ পাঠানো হয় সেই মেসেজগুলোকে ঠিক সেভাবে রেসপন্ড করে না, সে কারণে সে দল থেকে বাদ পড়তে পারে, যেটা আমরা হয়তো পর্যবেক্ষণ করতে পারি, বাট এত নিবিড়ভাবে হয়তো আমরা জানি না। আমরা বলি যে মেসেজ কেন পাঠায়নি, হয়তো পাঠিয়েছে, আমরা জানি না। সেটা একটা ব্যাপার। আর কিছু কিছু ক্ষেত্রে এমনও হতে পারে যে খুব ডিসলাইকিং থাকতে পারে। ব্যক্তিগত এটা যিনি কোচ থাকেন, অনেক সময় আমি যদি কোচ হই আমারও হতে পারে, জন্মাতে পারে। হ্যাঁ, যেটা আমার একটা ধারণা আছে, এই কোচ নাসিরকে পছন্দ করে না, না হলে নাসিরকে বসে কেন ইয়েকে শুভগত হোমকে খেলাবে, কিংবা সাকলাইন সজীবকে নিয়ে এসে আরেকজনকে স্পিনারকে বসে রাখবে। এরকম কিছু ব্যাপার থাকতে পারে। এটা আমার একটা নিশ্চিত না, বাট এটা আমার ধারণা, হ্যাঁ, অ্যাজাম্পশন, যে নাহলে তার মধ্যে খেলোয়াড় এই 25 জনের মধ্যে 26 জনের মধ্যে থাকবে না, এটা হতে পারে না। এরা বিদেশি কোচটার সঙ্গে আমাদের বোর্ড প্রেসিডেন্টের বিস্তর পার্থক্য আছে। বোর্ড প্রেসিডেন্ট এই দেশের মানুষ, তিনি সব সময় দেশের সফলতার জন্য মানে চাইবেন যে সেরা দলটাই খেলুক। সেখানে যদি কোনো খেলোয়াড়ের সঙ্গে, সেটা সে মামুডানের খেলোয়াড় হয়, যে দলেরই খেলোয়াড়, ইম্যাটেরিয়াল।
কোচরা আসে স্বল্প সময়ের জন্য, তারা মনে করে যে এই সময়ে আমি কটা ম্যাচ দলকে জিতাতে পারলাম, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তার জন্য যদি মিস্টার এক্সের শোল্ডারে ব্যথা থাকে, ওইটাকে সাবসাইড করে যদি তাকে খেলানো যায়, সেটা হলেও তিনি সেটার জন্য চেষ্টা করবেন। এবং সেটা করতে গিয়ে অনেক সময় তিনি দলের ক্ষতি করে ফেলেন কোন সময়? যখন তার কাছে তাকে অবারিত সুযোগ দেওয়া হয়। তাকে আমরা এনেছি যে কাজটার জন্য, আমি ভাই এখানে একটা ডিপেন্ডেবল প্লেয়ার চাই। আজকে যদি ইমরুল কায়েস ইজ নট এ রেগুলার ইয়োর প্লেয়ার, আসা যাওয়ার মধ্যে থাকে, আমরা দেখি তিনি কিন্তু ফার্স্ট স্লিপে দাঁড়িয়েছিলেন, আজকে তার হাত দিয়ে কিন্তু ক্যাচটা পড়েছে। হু ওয়াজ ইউর স্লিপ প্লেয়ার, হোয়াট ইজ ইউর প্ল্যানিং ফর ফিল্ড দ্যাট স্লিপস? আমি জাস্ট এই প্রশ্নটাই যদি রাখি, এবং এটাও কিন্তু সমস্যা, এক্স্যাক্টলি স্লিপ পজিশন নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে। একটু সময় কম, যে মঞ্জু ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, দর্শকের প্রশ্ন ছিল যে আমাদের মানসিকতার কোনো ঘাটতি আছে নাকি? এই টিমটাই তো, যেটা লিপু ভাই বলছিলেন, যে সব কিছু সবাইকে অবাক করে দিয়ে অসাধারণ পারফর্ম করছে। তো সেই ক্ষেত্রে, বা ক্লোজ ম্যাচ হেরেছি আমরা, ক্লোজ ম্যাচ জিতেছিও, যে সেই বড় দল হয়ে ওঠার ছবিটা এই টিমের মধ্যেই দেখা যাচ্ছে। মানসিক দিক থেকে তারা পিছিয়ে আছে, এটা খুব একমত হবেন নাকি? না, খুব বেশি মানসিক এতটা প্রবলেম আমার কাছে যেটা মনে হচ্ছে, মনে হয়নি যে না মানসিক কোনো। বাট আপনার যে কিছুটা প্ল্যানিংয়ে যেটা বললেন, যে আমি স্পেসিফিক যে প্ল্যানগুলি করছি, ওই প্ল্যান অনুযায়ী আমার ওই 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 রিসোর্সটা আমরা কি ঠিক মতন হচ্ছে কিনা। তো এই জায়গাগুলিতে আসলে খুব ইম্পর্টেন্ট, যে থাকতে পারে যে XY যে কেউ স্লিপসে থাকতে পারে, বাট স্লিপসে থাকার জন্য একটা হইতে পারে হচ্ছে আপনার সাবকন্টিনেন্টে স্লিপসের ক্যাচগুলি কেমন আসে, এই কন্ডিশনে স্লিপসের ক্যাচগুলি কিভাবে আসবে, এটার জন্য প্রপার ওয়েতে কি আমরা তাদেরকে বলছেন, ওই জন্য তো কোচ আছেন, যে অবশ্যই সেটাই বলছিলাম, যে ওই রিসোর্স অনুযায়ী যদি আমরা ওরকম ফিডব্যাকটা দিতে না পারি, তাহলে তো এই ধরনের প্রবলেমগুলি হবে। এবং পার্টিকুলারলি স্লিপের কথাই, পজিশনের কথাটা উঠে আসছে, যে আমরা বারবার দেখছি কিন্তু, যে ওখানে আমরা দেখি যে থ্রু আউট দ্য ইয়ার্স আমরা দেখেছি যে ইট ইজ এ স্পেশালিস্ট পজিশন। এবং একসময় মার্কওয়াকে আমরা দেখেছি যে শেন ওয়ার্নের বলে দাঁড়াতেন, দুর্দান্ত ক্যাচ দিতে। রাহুল দ্রাবিড়, তিনি সবসময় স্লিপে দাঁড়িয়েছেন। ইউনুস খান, আমরা এত বছরে কিন্তু এই টিমের অনেকে খেলছে কিন্তু অনেকটা লম্বা সময় ধরে, যে সেই ঘাটতিটা থেকে যাচ্ছে। শেষের দিকে যেহেতু চলে আসছি, যে একটা কথা উঠে আসে যে বারবার, যে সামনের বছরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। অনেকেই বলে থাকেন যে হ্যাঁ, আমরা পারফর্ম করছি, আমাদের জাতীয় দল ভালো খেলছে, কিন্তু হয়তো যে আমাদের যে ডোমেস্টিক কাঠামো আছে সেটা নট স্ট্রং এনাফ। যে আপনি কি একমত নাকি এটার সাথে, যে বোর্ডের সেখানে অনেক ঘাটতি আছে, বা বোর্ড তো অনেক আয়োজন করছে, যে সেখানে অনেক প্ল্যানিং আছে, সেখানে কতটুকু ঘাটতি? ডোমেস্টিক কাঠামো কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করছে, এটা আমি মনে করি না যে সেই 10 বছর আগের মতো অত খারাপ। ডোমেস্টিক কাঠামোর একটা আছে এইজ গ্রুপের কাঠামো, সেটা আমি মনে করি ভালো। স্কুল ক্রিকেট যতটুকু হয় সেটাও নেহাত মন্দ না। তবে হয়তো ক্যালেন্ডারটা যদি আরেকটু সুশৃঙ্খল রাখা যেত রিগার্ডিং ঢাকার প্রিমিয়ার লিগের ব্যাপারে, BPL এর ব্যাপারে, তাহলে হতো কি, ওই জায়গাগুলোকে যদি আমরা লক করতে পারতাম, তাহলে যে সমস্যাটা এখন আমরা ফিল করছি এবং আগামীতে আরও বাজেভাবে ফিল করতে পারি, সেটা হচ্ছে যে আমরা আমাদের একাডেমি এই টিম দলকে কিন্তু গত 4 বছরও কিংবা গত 2 বছরও নিউজিল্যান্ডে পাঠাতে পারিনি, কিংবা আমরা ইংল্যান্ডে যেতে পারছি না। যখন আমরা জানি যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবো, তারপরেও কিন্তু 2 বছরের মধ্যে আমরা কোনো ট্যুর অর্গানাইজ করতে পারিনি। কিংবা তাদেরকে যে আপনি আমন্ত্রণ জানাবেন যে আপনারা আগস্টে আসবেন কিংবা জুলাইতে আসবেন, তাহলে হয় কি, এই বিজয়ের মতো যারা প্লেয়ার বসে আছে, মমিনুল হকের মতো যারা প্লেয়ার বসে আছে, তারা নিজেদেরকে পরখ করার সুযোগ পায়। সেই জায়গাতে একটা বড় রকমের সংকট এবং উত্তরণের সুযোগ আছে। সময় শেষ, লিপু ভাই, মঞ্জু ভাইয়ের কাছ থেকে ফাইনাল ওয়ার্ডস জানতে চাবো, যে 2017 অনেক খেলা আছে আমাদের, বোর্ডের কি করা উচিত বা করণীয় কি? কিছু না, আমরা যেভাবে চলছি খুব ভালোভাবে চলছি। তবে একটু যদি আমি লিপু ভাই খুব দামি কিছু পয়েন্ট বলেছেন। আর আরেকটা জিনিস আমি যেটা বলবো, যে জাতীয় লিগটাকে যদি আরেকটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়, এবং সব থেকে আমি যেটা অ্যাজ এ ফাস্ট বোলার ছিলাম, যেটা আমি ফিল করি, যে একটা ম্যাচ খেলার পরে 2টা দিন গ্যাপ ইজ নট এনাফ। কারণ আপনি যখন আপনি চিটাগংয়ে খেলবেন, দিস ইজ অ্যাবসলিউটলি নট এনাফ। এখন হয়তো বুঝছেন না, বেশিরভাগ সময় যখন সামারে ক্রিকেটগুলি খেলা হয়, ওদের থেকে মানে দুর্ভাগ্যবোধ আর কেউ থাকে না। এই জায়গাগুলি যদি একটু যদি থাকে, তাহলে আমার মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের মতোই, সবাই ভালো থাকবেন।